আমার স্বার্থের কারণে যদি আমার পাকিস্তানের কাছ থেকে সিমুলেটর কিনতে হয়, পাকিস্তানের কাছ থেকে বিমান কিনতে হয়, চায়নার কাছ থেকে বিমান কিনতে হয়, টার্কির কাছ থেকে বিমান কিনতে হয়, আমার মানে মুসলমানদের স্বার্থে এই যে ধরেন চারপাশে আমরা ভারতে যেরকম মুসলমান নিগৃহণ নিপীড়ন দেখতে পাচ্ছি, এবং ধরেন এই যে প্রতিদিনই দেখবেন যে একটা করে মসজিদের নিচ থেকে মন্দির বের হয়ে আসতেছে। 2 দিন আগেও মনে করেন যে কামাল সাহেবের যে ছিল মন্দির, মসজিদটা ছিল, সেই মসজিদটাকে এখন আবার তারা করছে, মন্দির হিসেবে ডিক্লেয়ার করছে কোর্টের আদেশে নেই। ঠিক আছে, তো এইরকম একটা পরিস্থিতি যখন ওখানে হয়, তখন আমার বাংলাদেশের উম্মা যারা আছে, কম যারা আছে, এদেরকে কে রক্ষা করবে? সরকারকে তো রক্ষা করতে হবে, এটা তো সরকারের দায়িত্ব। আল্লাহ তো এদেরকে মূল্যে পরে মনে করেন যে কালকে আখেরাতে সবচেয়ে কঠিন বিচার হবে হচ্ছে যারা লিডার, তাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে। সুতরাং আমার দেশের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, আমার দেশের ভৌগোলিক সীমা অক্ষত রাখার জন্য যদি আমাকে মুসলিম নেটোর ভিতরে ঢুকতে হয়, আমাকে ঢুকতে হবে। আমার দেশের স্বার্থ সবার আগে। গণভোট না মানলে পরিস্থিতি কি হতে পারে? এটা তো আসলে আমরা সবাই জানি যে এই যে গণভোট, এটা তো সেই জুলাইয়ের যে পরিবর্তনটা, তারই একটা ধারাবাহিকতা। আজকে আপনি দেয়ালে যে আমাদের নতুন প্রজন্ম জেন জি এবং জেন আলফারা যে ছবিগুলো এঁকেছিল, যে গ্রাফিতিগুলো এঁকেছিল, এই গ্রাফিতি মুছে দিয়ে তো আপনি জুলাই মুছে ফেলতে পারবেন না, তাই না? গুম অধ্যাদেশকে গুম করে দিয়ে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। সুতরাং এই গণভোট হচ্ছে গণরায়। তো এই গণরায়কে যদি কেউ উপেক্ষা করে, তখন আপনি আর ওই যে সংসদে বসে বসে মনে করেন যে ভোটাভুটির যে খেলা আছে, ওটা তো জনতা মানবে না। ঠিক আছে, এই জনতা মনে করেন যে শেখ হাসিনার আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিজমকে যদি উপড়ে ফেলতে পারে, তাহলে আসলে আমি যেটা অনুভব করি যে এই জনতার গণরায় যেটা আছে, যেটা গণভোট, সেটাকে যদি আপনি উপেক্ষা করার চেষ্টা করেন, তাহলে ফলাফল একই হবে। আপনি অলরেডি দেখেন, আমি নিশ্চিত না ভারত শেখ হাসিনাকে আশ্রয় আর দিতে চাচ্ছে কি না, কারণ গতকালকেই শুনলাম যে উনি বলছেন যে উনি মাথা উঁচু করে আসবেন। এবং দেখেন, উনি বলার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন যে বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর দিয়েই আসবে, এই শেখ হাসিনা আসবে এবং বাংলাদেশ সেলুট দিয়ে তাকে রিসিভ করবে। এবং তার আগে সে একটা ভয়ঙ্কর কথা বলছে। সেটা কি? সে বলছে যে শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের যে এই মুহূর্তে বৈধ প্রধানমন্ত্রী আছে এবং যে সরকার আছে, তারা কি প্রতিবাদ করেছে? তো শুভেন্দুবাবু তো ভারতের সরকারের একজন মানে মুখ্যমন্ত্রী, তার বক্তব্যকে তো গ্রাহ্য করার সুযোগ আছে, প্রতিবাদ করার প্রয়োজন ছিল। এখন এই জায়গায় যে মানে কনফিউশনটা আছে, কন্ট্রাডিকশনটা আছে, এইটাকে আমার মনে হয় সরকার প্রপারলি অ্যাড্রেস না করে যদি গণভোটকে খারিজ করে দেওয়ার চেষ্টা করে, সেই বিচারের মানে সচিবালয়ের মতো, সেই গুম অধ্যাদেশের মতো, তাহলে সম্ভবত বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। তিস্তা ব্যারেজ প্রকল্প চীনকে দিয়েছে সরকার, চূড়ান্ত করেছে অলরেডি। আর পদ্মা ব্যারেজ প্রকল্প কতটা কার্যকরী হবে? ধন্যবাদ। তিস্তা ব্যারেজ প্রকল্প, তিস্তা ব্যারেজ তো অলরেডি আছে, পদ্মা ব্যারেজটা করা দরকার। ঠিক আছে, এখন সমস্যাটা আমাদের মানে নীতি নির্ধারণ যারা করবে, আমাদের পলিসি মেকার যারা, তাদের আসলে এই জিনিসটা বোঝা দরকার। হ্যাঁ, পাবলিক বোঝে না, বাট আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখতে পারতেছেন, আমি একটা একটা করে ইন্ডিয়ান যে বাঁধ আছে ওই পারে, এগুলো পরিচয় করাই দিচ্ছি যে এই বাঁধের জন্য এই নদীটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, গজলডোবা বাঁধ যদি আপনি না বুঝেন, তাহলে আপনি বুঝবেন না তিস্তায় পানি কেন আসে না। কারণ তিস্তা নদীর উপরে গজলডোবা বাঁধ দেওয়ার কারণে তিস্তার পানি আর নিচে আসতেছে না। এবং তারা করছে কি, শুধু বাঁধ দেয় নাই, বাঁধের পাশ দিয়ে প্রায় 200 কিলোমিটার লম্বা একটা ক্যানেল করে পুরো পানি সরায় নিছে। ঠিক আছে, তো এখন আপনি তিস্তার উপরে মনে করেন যে গজলডোবা বাঁধ আছে, ওই বাঁধে পানি আটকায় দিছে, নিচে তিস্তায় কোনো পানি নাই। এখানে আপনি আসলে কি প্ল্যান করবেন? পানি তো যদি না দেয়, তাহলে আপনি এখানে ব্যারেজ করে কি লাভ? আপনার ব্যারেজ মানে কি? ব্যারেজ মানে হচ্ছে যেই বাঁধের ভিতরে অনেকগুলো দরজা থাকে, এটার বলে ব্যারেজ। তা আপনি মনে করেন যে ভাটিতে ব্যারেজ বানাইলেন, উজান থেকে পানি আসলো না, এই দরজা দিয়ে আপনি কী পাস করবেন? আর যখন বন্যা আসবে, বন্যার সময় ছেড়ে দেবে, আপনার পুরো ব্যারেজ ভাষায় নিয়ে চলে যাবে, লাভ হচ্ছে না। তো এই জায়গাটায় মানে আমি এই বিতর্কে যাব না যে পদ্মা আগে না তিস্তা আগে, আমাদের সবই দরকার। আমাদের সব নদী মেরে ফেলতেছে, পরিকল্পিতভাবে মেরে ফেলতেছে। এবং আপনি টাইম লাইনটা দেখেন, 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, ইন্ডিয়া তখন বললো যে বন্ধু রাষ্ট্র স্বাধীন করে দিছে, এই সেই
72 থেকে শুরু করে মনে করেন যে 80, এই কয়েকটা বছরের ভিতরে সব কটা বাঁধ তৈরি হয়েছে। গোমতী নদীর উপরে বাঁধ তৈরি হয়েছে, তিস্তার উপরে বাঁধ তৈরি হয়েছে, ফারাক্কা, টিপাইমুখ, আপনি কয়টা নাম নেবেন? এবং আপনার মানে ইয়েতে এই রেকর্ডিংয়ের সাথে আমি বলতেছি যে 54টা নদী আছে আমাদের, এর ভিতরে 53টা নদী ভারত থেকে এসে বাংলাদেশে ঢুকছে, এক ফেনী নদী বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে ভারতে গেছে, রাইট? ওরা এই 54টা নদীর উপরেই ভেতরে জায়গায় জায়গায় প্রায় 3000 3,500 বাঁধ লাগাইছে, ড্যাম লাগাইছে, ব্যারেজ লাগাইছে। এবং বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে তারা কি যে একটা মানে একদিকে বার্মা ইয়াবা খাওয়াইতেছে, আরেকদিকে মনে করেন যে ফেন্সিডিল খাওয়াচ্ছে ইন্ডিয়া। আমার দেশের মানুষ সচেতন না, আমাদের দেশের মানুষ জানে না। আরে চারপাশে তাকায় দেখেন, আপনার চারপাশে নদী নাই, শুকিয়ে গেছে। যেই করতোয়া নদীতে আমি সাঁতার শিখছি, ওই করতোয়া নদী এখন কি একটা নালার মতো হয়ে গেছে, রাইট? তো এখন এই জিনিসগুলো আমাদের মানুষ মানে সচেতন হইতে হবে। এবং ধরেন এই জায়গায় তো ভারতের সাথে আপনার যুদ্ধ করার দরকার নেই। আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলেন যে ওরা যে সীমান্তে গুলি করছে তার বিনিময়ে আমাদের বিজিবিও গুলি করছে। আপনি ইন্ডিয়া আর পাকিস্তানের সীমান্ত দেখেন না, ওই পাশ থেকে কামান মারে, এই পাশ থেকে কামান মারে, ঠিক আছে? এমনকি মনে করেন যে যখন ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয়, যদি ইন্ডিয়ান উইকেট পড়ে তো ইন্ডিয়ানরা গুলি করে হচ্ছে ওদের বর্ডার পোস্ট লক্ষ্য করে, আর ওরা পাকিস্তান যদি উইকেট নিতে পারে ওরা দেখবেন যে কামানের গোলা মারে হচ্ছে ওদের ইয়াতে। মানে দিস ইজ এ ভেরি ফেরোসাস মানে বর্ডার। বাংলাদেশের ক্ষেত্রে যদি এক সময় বাধ্য হয় রাষ্ট্র, তো দেখবেন যে বাংলাদেশও কামান লাগাইতে বাধ্য হবে বর্ডারে। এখন এটা হেজেমনির একটা লিমিট আছে। আজকে আমেরিকার কথা চিন্তা করেন, সে 1979 সাল থেকে ইরানের উপরে প্রেশার ক্রিয়েট করতে 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 2025 এসে প্রথম আক্রমণ করলো অপারেশন মিডনাইট হ্যামার, 12 দিন ধরে এখানে অ্যাটাক করলো। তারপরে এই বছরে এসে আবার মানে 28 এপ্রিল থেকে আবার নতুন অপারেশন চালু করলো, অপারেশন এপিক ফিউরি। এখন আমেরিকা কোথায় দাঁড়ায় আছে? কারণ ইরান সেই 1979 সাল থেকে জানতো এই আমেরিকা একদিন আমার অ্যাটাক করবে, এবং সেই 1979 সাল থেকে তারা মিসাইল বানানো শুরু করছে, তারা ড্রোন বানানো শুরু করছে, তারা প্রযুক্তিকে উন্নয়ন করা শুরু করছে, ঠিক আছে? ইরানিরা কিন্তু আফগানিস্তানের মতো ওরকম না। প্রত্যেকটা লারিজানির কথা বলেন, আপনি আয়াতুল্লাহর কথা বলেন, এখনকার প্রেসিডেন্টের কথা বলেন, এরা একটা পিএইচডি, 2-3টে করে বই, মানে রিসার্চ পেপার আছে ওদের, খুব শিক্ষিত। আমাদের দেশের কী অবস্থা? আমাদের দেশের এই যে জনগণ যারা আছে তাদেরকে কি কখনো কেউ বলছে যে মানে যুদ্ধ একদিন করতে হবে? এখন সবাই না আমরা চিন্তা করি যে বন্দুক দিয়ে যুদ্ধ করব। 24 সালে যখন বন্যাটা হয়েছে, ওদিকে যখন বাঁধটা খুলে দিল, ডুম্বুর বাঁধ যখন খুলে দিল, তখন পুরা মানে কুমিল্লা ফেনী ভেসে গেল না? গুলি করার দরকার আছে? দরকার নেই তো। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বাট একই সাথে আমি এটা বলবো যে যুদ্ধই সমাধান না, ভারতের সাথে যুদ্ধ আমরা চাই না, কিন্তু আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডিপ্লোম্যাসি। কীভাবে আপনার মনে করেন যে আপনি যেটা বললেন যে চীন যদি আসে এখানে তাহলে ইন্ডিয়ার কী হবে? চীন আসলে যদি আমার লাভ হয় তাহলে চীন আসতে হবে, এটা তো কোনো ব্যত্যয় নেই তো। মানে চীন না আসলে পরে তো আমার কোনো লাভ হচ্ছে না, সে তো বাদ দিয়ে রাখছে, আমাকে পানি দিচ্ছে না তো। তার মানে এটা একটা বেসিন, মনে করেন একটা নদী চীনে উৎপন্ন হয়েছে, ভারত দিয়ে বাংলাদেশে এসে পৌঁছাইছে, ভারত দিয়ে বাংলাদেশে আসার সময় সেই নদীতে বাদ দিয়ে দিছে। আমরা এখন চীনের রিকোয়েস্ট করতেই পারি যে ভাই তুমি তাহলে উপরে বাদ লাগাও, তাই তো? তো এই জায়গায় আমি একটা কথাই বলবো বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর পার্মানেন্ট এনিমি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি, ঠিক আছে? অনলি দেয়ার ইজ পার্মানেন্ট ইন্টারেস্ট। আমার বাংলাদেশ যদি মানে আমার স্বার্থের কারণে যদি আমার পাকিস্তানের কাছ থেকে সিমুলেটর কিনতে হয়, পাকিস্তানের কাছ থেকে বিমান কিনতে হয়, চায়নার কাছ থেকে বিমান কিনতে হয়, টার্কির কাছ থেকে বিমান কিনতে হয়, আমার মানে মুসলমানদের স্বার্থে, এই যে ধরেন চারপাশে আমরা ভারতে যেরকম মুসলমান নিগৃহণ নিপীড়ন দেখতে পাচ্ছি, এবং ধরেন এই যে প্রতিদিনই দেখবেন যে একটা করে মসজিদের নিচ থেকে মন্দির বের হয়ে আসতেছে। 2 দিন আগেও মনে করেন যে কামাল সাহেবের যে ছিল মন্দির, মসজিদটা ছিল, সেই মসজিদটাকে এখন আবার তারা করছে, মন্দির হিসেবে ডিক্লেয়ার করছে কোর্টের আদেশে নেই, ঠিক আছে? তো এইরকম একটা পরিস্থিতি যখন ওখানে হয়, তখন আমার বাংলাদেশের উম্মা যারা আছে, কম যারা আছে, এদেরকে কে রক্ষা করবে? সরকারকে তো রক্ষা করতে হবে, এটা তো সরকারের দায়িত্ব। আল্লাহ তো এদেরকে মূল্যে পরে মনে করেন যে কালকে আখেরাতে সবচেয়ে কঠিন বিচার হবে হচ্ছে যারা লিডার, তাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে। সুতরাং আমার দেশের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, আমার দেশের ভৌগোলিক সীমা অক্ষত রাখার জন্য যদি আমাকে মুসলিম নেটোর ভিতরে ঢুকতে হয়, আমাকে ঢুকতে হবে। আমার দেশের স্বার্থ সবার আগে।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।